তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর যে ভলিউম 1-এর যে সেটগুলো রয়েছে ইতিহাসের, সেই সেটগুলো নিয়ে। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে দেখো, কী বলা হচ্ছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? অবশ্যই ইংরেজরা কিন্তু ফুটবল খেলা প্রবর্তন করেছে। এবং যদি ক্রিকেটের কথা বলো তাহলে ক্রিকেটও তাই। মোহনবাগান ক্লাব আইএফএল শিল্ড জয় করে কবে? এটা কিন্তু তোমার 1911 সালে। ঠিক আছে। আচ্ছা, এই 1911 সালে তো মোহনবাগান ক্লাব আইএফএল শিল্ড জয় করেছিল, ব্রিটিশ টিম ইয়র্কশায়ারকে কিন্তু হারিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। সোমপ্রকাশ পত্রিকা ছিল একটা কী পত্রিকা? এটা কিন্তু সাপ্তাহিক পত্রিকা, এটা প্রতি সোমবার করে অন্তর সোমবার করেই প্রকাশিত হতো, তাই কিন্তু এটা সোমপ্রকাশ। আর এটা দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু এর সম্পাদনা করেছিল, খেয়াল রাখবা। বামবন্ধু পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। এটা কিন্তু 1863 সালে এই পত্রিকা প্রকাশিত হয়। কলকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন কে? এটা তোমার ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? তোমার স্যার উইলিয়াম জোন্স। এটা কত সালে করেছে? 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু প্রাচ্য শিক্ষার একটা প্রতিষ্ঠান। প্রথম অরণ্য আইন কত সালে পাস হয়? এটা কিন্তু 1865 সালে। কিন্তু যদি অরণ্য সনদ বলো তাহলে কিন্তু 1855। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। প্রথম বন বিভাগ কবে গঠিত হয়েছিল? এটাও তোমরা দেখবে 1864 সাল হবে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? মুন্ডা বিদ্রোহ কি? না, এটা কিন্তু মুন্ডা বিদ্রোহ নয়। মুন্ডা তোমরা এক ভেবে নিও না কিন্তু কখনোই, এটা কিন্তু কোল বিদ্রোহ হবে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অন্যতম একজন নেত্রী কে ছিল? দেবী চৌধুরানী ছিল। তারপরে ভবানী পাঠক ছিল। এখানে কিন্তু দেবী চৌধুরানী অপশানটা আছে, তাই কিন্তু আমরা দেবী চৌধুরানীটা দিলাম। তিতুমিরের প্রকৃত নাম কি? আমরা সবাই জানি, এটা কিন্তু মীর নিসার আলী হবে। ঠিক আছে। আচ্ছা, এবার 2-এর যে 1 নম্বর প্রশ্নটা কী বলছে? দাদন প্রথা। দাদন প্রথা কী? দাদন মানেটাই বা কী? দাদন মানে কিন্তু অগ্রিম অর্থ। আচ্ছা, এই দাদন প্রথা কোথায়, কোন চাষের সঙ্গে জড়িত ছিল? এটা কিন্তু তোমার নীল চাষের সাথে জড়িত ছিল। ঠিক আছে, এই কৃষকদের কিন্তু অগ্রিম অর্থ দেওয়া হতো। অগ্রিম অর্থ দিয়ে নীল চাষ করতে কিন্তু বাধ্য করা হতো। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? এটা কিন্তু হাজি শরীয়ত উল্লাহ। তোমার ইসলামের শুদ্ধিকরণের লক্ষ্যেই কিন্তু তোমার ফরাজি আন্দোলন ফরাজি তোমার প্রতিষ্ঠা করেছে বলা ভালো। ঠিক আছে, তাহলে হাজি শরীয়ত উল্লাহ হবে। প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত হয়েছিল ইংল্যান্ডে। এখানে কিন্তু চীন দিয়েছে, তাহলে আমার এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার ভুল হচ্ছে। ভুলই কিন্তু তোমাদের লিখতে হবে, ফলস কিন্তু লেখা যাবে না। ঠিক আছে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। অবশ্যই 1835 সালেই প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু সঠিক। ঠিক আছে। এইবার বিবৃতি 1 নম্বর কী বলছে? জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিল। আসলে এই চিঠির মাধ্যমে তিনি কি বলতে চাইছিল? আসলে চিঠির মাধ্যমে আমাদের ভারতে দেখো, এই সময় জওহরলাল নেহেরু তাকে বেশ কিছু চিঠি লেখে। ঠিক আছে। ইংল্যান্ডে তখন তোমার ইন্দিরা ছিল, অর্থাৎ ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধীকে অনেকগুলোই চিঠি লিখেছিল, যেটা কিন্তু পরে গ্রন্থাগারেও প্রকাশিত হয়েছে। আর কোন গ্রন্থাগার থেকে প্রকাশিত হয়েছিল এগুলোও তোমরা জানবা, আস্তে আস্তে সব কিছুই তোমরা জানবা। আর এই যে চিঠিগুলোর মাধ্যমে আমাদের ভারতে যে বিবর্তন হয়েছে, অর্থাৎ তোমার সেই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগে মানুষের যে উত্তরণ, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তিনি আলোচনা করেছেন। তাহলে আমার এখানে কোনটা হচ্ছে বলো তো? ব্যাখ্যা 1 নম্বরটা সঠিক হচ্ছে। বিবৃতি 2 কী বলা হচ্ছে? রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক যুগের মানুষ বা ভারতের জনক বলা হয়। কেন রাজা রামমোহন রায়কে তোমার আধুনিক ভারতের জনক বলা হয়? আসলে রাজা রামমোহন রায় ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিল, নাকি ব্রিটিশ শাসনে তিনি সহযোগিতা? না, কখনোই নয়। তারপরে তিনি ব্রাহ্ম ধর্মের প্রচারে আগ্রহী ছিলেন। অবশ্যই তিনি ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন, কিন্তু তিনি ধর্ম ও সমাজ সংস্কারক আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিল। এটা কিন্তু তোমার সঠিক উত্তর। ঠিক আছে। বিভাগ গয়ের যে উত্তরগুলো আছে আমি কিন্তু সামান্যভাবে আলোচনা করে দিচ্ছি, আর স্ক্রিনে দেখো তোমাদের উত্তর কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমি কিন্তু লাইন ধরে ধরে বলছি না। ঠিক আছে। এইবার প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে যে নাট্যচর্চার ইতিহাস গুরুত্ব কী? নাট্যচর্চা। আচ্ছা, নাটক কি? নাটক আমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু নাটক কিন্তু দেখেছি। আচ্ছা, এই নাটকের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই? নাটকের মধ্যে দিয়ে আমরা মূলত দেখতে পাই সেই ধরো কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু নাটক
কিন্তু তুলে ধরা হয়, অর্থাৎ নাটকে যে কোনো একটা ঘটনাকে কিন্তু ভালোভাবে তুলে ধরা হয় নাটকের মাধ্যমে। বা নাটকের মাধ্যমে আর কি হতে পারে, নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয়, নাটকের মাধ্যমে বিভিন্ন যে আমাদের ধারাবাহিকতা বা আমাদের যে পরিবর্তন হচ্ছে, আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হয় এই নাট্যচর্চার মাধ্যমেই। তাই নাট্যচর্চা কিন্তু ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মেকলে মিনিটকে, এটা কিন্তু 1835 সালে টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য, পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ব্রিটিশ শিক্ষা প্রসারের জন্য যে তোমার ব্যবস্থা করেছিলেন, সেইটাই কিন্তু তোমার মেকলে মিনিট নামে পরিচিত। আচ্ছা, এই মেকলে মিনিট, টমাস ব্যাবিংটন মেকলের কথা বললাম, এখানে কিন্তু বেশ কিছু তিনি নীতিও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিল যে প্রাচ্যের শিক্ষা, আমাদের যে প্রাচ্যের শিক্ষা অর্থাৎ দেশীয় শিক্ষা কিন্তু অত্যন্ত খারাপ, অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, এই নানান কথা তিনি কিন্তু এই মেকলে মিনিটের মধ্য দিয়ে প্রকাশিত করেছিলেন। এবং এর মাধ্যমেই কিন্তু তোমার বলতে পারো যে মেকলে মিনিট পাস হয় টমাস ব্যাবিংটন মেকলে। কে ছিল বলো তো? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কিন্তু তিনি আইন সচিবও ছিলেন। এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই। আচ্ছা, যাই হোক, তোমরা তো স্ক্রিনে দেখতে পেয়েছো, এটা তোমরা পড়বে। আর উডের দেশপ্যাস বা উডের নির্দেশনামা কী? আচ্ছা, উডের দেশপ্যাস বা উডের নির্দেশনামার কথা যখন বলছি, এটা কিন্তু তোমার 1854 সালে, কত সালে বলছি? 1854 সালে চার্লস উড পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বেশ কিছু নীতি করেছিল। ঠিক আছে, এই নীতিগুলোই কিন্তু চার্লস উড যেহেতু পেশ করেছিল শিক্ষা বিস্তারের জন্য, তাই এটা উডের দেশপ্যাস নামে পরিচিত হয়। এখানে কিন্তু তোমার হলো শিক্ষণ ব্যবস্থা করা হয়, তারপরে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে কলকাতা, বোম্বাই আর মাদ্রাসে আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়। এই নানান নীতিগুলো গ্রহণ করা হয়েছিল। তাই এই ঘোষণাটাই কিন্তু উডের দেশপ্যাস নামে কিন্তু পরিচিত লাভ করে। আচ্ছা, খুদকাঠি প্রথা কী? এই খুদকাঠি কিন্তু আমাদের একটা উপজাতি সম্প্রদায় অর্থাৎ মুন্ডা সমাজে প্রচলিত একটা ব্যবস্থা। এই খুদকাঠি মানে হলো যৌথ মালিকানা। যৌথ মালিকানা কি তোমার, এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়, অনেকটা সময় সাপেক্ষ বিষয়, সেই জন্য আমি খুব সংক্ষেপে বিষয়টা বলছি। যে ধরো তোমার ব্রিটিশরা মুন্ডা সমাজে আসে, তখন না তারা ব্যক্তিগত মালিকানার উপর জোর দিয়েছিল। তারা যৌথ মালিকানা অর্থাৎ একটা জমির ওপর 5 জনের মালিকানা রয়েছে, এই যৌথ মালিকানা কিন্তু তারা মেনে নেয়নি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা জমির ব্যবস্থা আলাদা আলাদাভাবে তোমার ভাগ করে দিয়েছিল, যেটা বর্তমানে প্রচলিত রয়েছে ব্যক্তিগত মালিকানা। তৎকালীন সময় যৌথ মালিকানা মুন্ডাদের বেশ প্রচলিত তাদের একটা ধ্যান ধারণা, রীতিনীতি সব কিছু জড়িয়েছিল। এই প্রথাটাই কিন্তু তোমার খুদকাঠি প্রথা নামে পরিচিত। তোমরা স্ক্রিন থেকে দেখে নাও, ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, দুদু মিয়া কী ছিলেন? দুদু মিয়া বা স্মরণীয়ই কেন? আচ্ছা, আমরা যে একটু আগেই আলোচনা করলাম ফরাজি আন্দোলনের কথা, আর এই ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতাকে বা প্রতিষ্ঠাতা হলো তোমার হাজি শরীয়তুল্লাহ যখন মারা যায়, তখন তার পুত্র মোহাম্মদ মুসিন দুদু মিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি কিন্তু ওস্তাদ নামেও পরিচিত ছিলেন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।